বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, গোটা বিশ্ববাসীকে ভীষণভাবে নাড়িয়ে দিয়েছে কোভিড-19 বা করোনা ভাইরাস। এক অন্তহীন জরুরি অবস্থার মধ্যে গোটা পৃথিবী। উদ্বেগ, উৎকণ্ঠা, প্রতিটি মানুষের মৃত্যুর ঝুঁকি নিয়ে চলা এখন নৈমিত্তিক ঘটনা। কোভিড-19 কেবলমাত্র আমাদেরকে স্বাস্থ্য ঝুঁকি বা মৃত্যু ঝুঁকির মধ্যে সীমাবদ্ধ রাখেনি। কোভিড-19 আমাদেরকে অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, মনস্তাত্ত্বিক, কূটনৈতিক নানা ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে এবং পৃথিবী কোথায় গিয়ে দাঁড়াবেই অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করতে করতে কেউই এখন পর্যন্ত নিশ্চিত নন। গোটা পৃথিবীব্যাপী চেষ্টা চলছে, কিন্তু কোভিড-19ও তার নিজের চরিত্র পাল্টে ফেলছে। গোটা পৃথিবীর প্রায় 210টির মতো দেশকে সে তার থাবা বিস্তার করেছে। কোভিড-19 নিয়ে আজকের এই আলোচনা, এবং আমরা চেষ্টা করছি প্রতিদিনই পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে নানানজনকে যুক্ত করবার জন্য, তাদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময়ের জন্য। এবং আজকেও সেরকম আমরা একজনকে যুক্ত করব ব্রাজিল থেকে। চলুন প্রথমে দেখে নিই আমার সঙ্গে স্টুডিওতে এবং স্কাইপে যারা যুক্ত হচ্ছেন তারা কারা। আমার সঙ্গে স্টুডিওতে বসা আছেন ইউনাইটেড হসপিটালের সিনিয়র কনসালটেন্ট এবং বাংলাদেশের অত্যন্ত স্বনামধন্য বক্ষব্যাধি বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর ইকবাল হাসান মাহমুদ। আমাদের সঙ্গে ব্রাজিল থেকে যুক্ত হচ্ছেন ইনস্টিটিউট ফর অ্যাপ্লাইড ইকোনমিক রিসার্চের রিসার্চার Andre de Mello y Souza. Andre de Mello y Souza is a senior researcher at the Institute for Applied Economic Research, a Brazilian government think tank. He earned a PhD in political science from Stanford University, United States. He has previously worked for 5 years as professor of international relations at the Pontifical Catholic University of Rio de Janeiro, Brazil. His main areas of research include the global governance of health, intellectual property rights, and international development cooperation, as well as international private and South-South development cooperation, with a country focus on the BRICS. He is one of the authors of The Politics of Private Aid, published in international organization, and several articles and book contributions on these topics. আমাদের সঙ্গে ঢাকার ইন্দিরা রোডের বাসা থেকে, মাফ করবেন, ঢাকার রমনা থেকে যুক্ত হচ্ছেন জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ। স্বাগত আপনাদের প্রত্যেককে এই অনুষ্ঠানে। আন্দ্রে ডি মেলো সুজা, ওয়েলকাম টু দ্য প্রোগ্রাম। ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনার কাছ থেকে একটু প্রথমে শুনতে চাইব যে সর্বশেষ পরিস্থিতি কোভিড-19-এর বাংলাদেশে কি অবস্থা আছে বলে মনে করেন একজন ফিজিশিয়ান হিসেবে? ধন্যবাদ জিল্লুর রহমান সাহেব। আসলে সারা পৃথিবীতে আপনি যেটা বলছেন যে করোনা সুনামিতে সবাই আক্রান্ত। ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেখানে বিশ্বের সবচেয়ে 1 নম্বর পরাশক্তি, তারাই কিন্তু একেবারে নড়বড়ে অবস্থা হয়ে গেছে। প্রচুর সংখ্যক লোক সেখানে প্রতিদিনই মৃত্যুবরণ করছে। বাংলাদেশের যদি আমি কনটেক্সটে বলি, আপনি যে প্রশ্নটা করেছেন, সেখানে আজকে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী বলেছেন যে তুলনামূলক একটা স্টাডি করেছেন, দেখিয়েছেন যে বাংলাদেশ মোটামুটি ভালো পজিশনে আছে। এর মধ্যে বিশ্বব্যাংকের যে সাউথ ইস্ট এশিয়া ইকোনমিক ফোকাস এর শীর্ষ প্রতিবেদনে তারা বলেছে যে বিশ্বের মোট জনসংখ্যার যে আক্রান্ত, তার মধ্যে এই যে সার্কভুক্ত 8টি দেশ মাত্র 11% এর মধ্যে রয়েছে আক্রান্তের সংখ্যা, এবং বিশ্বের মোট করোনা মৃত্যুর 1%-এরও নিচে, 1% নিচে রয়েছে এই ভূখণ্ডটি। সুতরাং বলা যায় যে বাংলাদেশ এবং আশেপাশের যে দেশগুলো আছে সেগুলো মোটামুটি ওদের তুলনায়, ইউরোপ বা আমেরিকার তুলনায় আমরা ভালো আছি। যদিও এর কারণ খুঁজতে গিয়ে কতগুলো কারণ বেরিয়ে এনেছে তারা, সেটা হচ্ছে যে এখানে কম পরীক্ষা হয়েছে। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সবচেয়ে কম পরীক্ষা হয়েছে। আরও অনেক পরীক্ষা করলে হয়তো অনেক রোগী বেরিয়ে আসতো, 1 নম্বর কথা। আর রোগ প্রতিরোধক শক্তি বা ইমিউনিটি নিয়ে ওরা অনেক কথাবার্তা বলছে যে বাংলাদেশের মানুষ ছোটবেলা থেকে বিভিন্ন ধরনের কমিউনিকেবল ডিজিজে ভুগে ভুগে তাদের মধ্যে একটা রোগ প্রতিরোধক শক্তি বা ইমিউনিটি ডেভেলপ করেছে। এবং আরেকটা ব্যাপার হচ্ছে বাংলাদেশের বা এই যে আশেপাশের দেশগুলো, ভারত বলুন, মালদ্বীপ, শ্রীলঙ্কা বলুন, এরা লকডাউন বা ফিজিক্যাল ডিস্টেন্স সেটা কিছুটা হলেও মেনে চলছে। এবং এই 3টাকে এরা অ্যানালাইসিস করে বলছে যে বাংলাদেশে এখনও
কম ঝুঁকির মধ্যে আছে। জানি না এই সামনে যে মে মাসটা আসছে, জি। মে মাসে এখন যদি আপনি একটা কার্ভ বলেন, তাহলে কার্ভটা কিন্তু উপরের দিকে উঠছে। আপনি আজকের রিপোর্ট দেখেন যে 400 কিন্তু প্রতিদিন 400 অতিক্রম 400-র করছে, উপরে আছে। এবং পরশু দিন বোধহয় 8 জন কম 500-তে চলে আসছে। সুতরাং যত বেশি পরীক্ষা হবে বেশি ধরা পড়বে। তবু 18 কোটি লোকের দেশ বাংলাদেশ, আমি বলবো যে বাট আপনি কি মনে মোটামুটি করছেন যে পর্যাপ্ত পরিমাণে পরীক্ষা হচ্ছে বা পরীক্ষার পরিধিটা বাড়ানো হচ্ছে? আরো আরো ব্যাপকভাবে পরীক্ষা করা উচিত, কারণ পরীক্ষা মেশিন হয়তো চলে আসছে পিসিআর। আমি 93 আমরা জানি যে কানাডাতে যুক্তরাজ্য বলছে তারা এপ্রিলের মধ্যে প্রতিদিন 1 লক্ষ লোকের টেস্ট, পরীক্ষা করবে। হ্যাঁ, করবে, সেই সেটাতে অবস্থা, টার্গেট। সেই অবস্থায় যাই আমরা এখনো যাইনি, যেহেতু আমাদের মৃত্যুর হার এখনো কম, আর আমাদের সেই সঙ্গতিও নাই। তবু আর পরীক্ষার যে ম্যান বিহাইন্ড দ্য মেশিন, সেটা যে যারা পরীক্ষা করে, আমি পিসিআর পরীক্ষা করতে শিখেছি 93-তে কানাডাতে। সেখানে দেখেছি যে এটা খুব জটিল একটা প্রক্রিয়া। সেখানে আগে আপনার সেই আরটি পিসিআর, যেটা রিভার্স ট্রান্সক্রিপশন পিসিআর, সেখানে আরএনএ বের করতে হয়, অনেকগুলো স্টেপ করে। সেখানে আমাদের এই যে যারা পরীক্ষা করছে তারা কতটুকু দক্ষ, তাদের প্রতি সম্মান রেখে বলছি, আরও দক্ষতা অর্জন করার জন্য আরও ব্যাপকভাবে তাদের যদি প্রশিক্ষণ দিই, তাহলে হয়তো আরও রোগীর সংখ্যা বেরিয়ে আসবে। Dr. Andre Di Mello, Souza, so far I know that 46,182 have been infected. 924 died and around 8,500 are in critical condition in Brazil. So how did you find the COVID-19 situation in Brazil? Yes, Mr. Rahman, those are the figures, but unfortunately, they don't mean very much, because we know that there's a very significant under-notification, meaning that because Brazil has not provided sufficient tests, actually it has been doing a lot less testing than other countries. We only know of the cases that were tested, and these, we have strong reasons to believe, are only a very small portion of the total of cases of infection. So their estimates, based on local studies, that the number of infected are up to 7 times as large as the ones that you cited. And even the number of deaths, I mean, the number of deaths are more reliable as an indicator of the impact of the pandemic in the country, but still, even those, not all of the people who are dying from respiratory infections are being tested. So again, there might be even an underestimation of the number of deaths from the virus. And here is one thing, Dr. Andre, that though Brazil has a unified healthcare system within an expenditure equivalent to 8.3% of its GDP, and public healthcare is provided to all Brazilian permanent residents and foreigners in Brazilian territory through the national healthcare system. But Brazilian public spending on health is so low. Why the federal government is failed to control the rapid spreading of coronavirus, and who gets to make the initial key decisions in healthcare? Well, it's the health ministry who makes the decisions. Like you said, we do have a public health system which is probably without parallel anywhere else in the world. For a country of this size to have a system that offers universal and free access to healthcare, again, is something not found anywhere else. And this is a big advantage that Brazil has in fighting the pandemic. But like you said, there's still not enough spending on health. The country is trying to set up some emergency facilities to be able to accommodate more people, and temporary hospitals and the like, buying ventilators from China and actually trying to boost up local production of ventilators. And so this has been the major response. We had an advantage because we saw the pandemic coming. It hit first, as you know, China, and then it moved to Europe, and then it moved primarily to the US, and Latin America has been hit more recently. So we had more time to prepare. So, even though I'm afraid we squandered part of that time. Andre, do you think health expenditures in Brazil need to be prioritized by the government to promote effective health coverage? Yes, absolutely. And I think, and I hope, this will be something that we'll see in the aftermath of the pandemic, is a significant increase in health spending. Brazil has tried to earmark much of its tax earnings for healthcare, but that has not worked
as planned by and large, because still much of those funds that have been collected by taxes that were in theory destined for the healthcare sector have been diverted elsewhere. But yes, we do need to increase spending, particularly if you have a system like this whereby anyone can get health care free of charge in any of the facilities in the country. There definitely needs to be a boost in spending, and this will also importantly increase our self-sufficiency, which is something that we also found during this crisis. We are very dependent on China and to a lesser extent on India, and with further spending we can boost the research also in pharmaceuticals and medical equipment and biotechnology and the like, and this will hopefully also increase our self-sufficiency and decrease our dependence. Dr. Andre, stay with us. জি, ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আপনি বোধহয় কিছু বলতে চাইছেন। আমি ব্রাজিল সম্পর্কে একটু কথা বলতে যাচ্ছি। আমি যখন জাপানে লেখাপড়া করি তখন ব্রাজিলের উপর একটা কাজ করার একটা সুযোগ হয়েছিল। তো ব্রাজিলের যে প্রচুর লোনের উপর আছে ব্রাজিল দেশটা, এত লোন, উনি নিজেই স্বীকার করলো যে ইন্ডিয়া এবং চায়নার উপর নির্ভরশীল, এবং ওখানে হেলথ ইনফ্রাস্ট্রাকচার কিন্তু বাংলাদেশের তুলনায় আমি দেখেছি যে অনেক কম, খারাপ, মানে খারাপই বলবো বাংলাদেশের তুলনায়। ব্রাজিলের চেয়ে আমরা ভালো অবস্থানে আছি হেলথ ইনফ্রাস্ট্রাকচারের কথা যদি বলতে হয়। সেজন্য তাদের কিন্তু মানে পরীক্ষা তত বেশি হচ্ছে না। মানে বাংলাদেশে যেরকম চিকিৎসার ব্যাপারে মানুষ আর সচেতনও মানুষ একটু বেশি ব্রাজিলের তুলনায়। সুতরাং আমরা ব্রাজিলের তুলনায় আমরা কিন্তু ভালো আছি এখানে, কারণ ব্রাজিলের মানুষ অত বেশি এখনো স্বাস্থ্য সচেতন না। আমি টিউবারকুলোসিস ফিল্ডেও কাজ করে দেখেছি যে তারা কিন্তু মানে অতটা পুরো নেগলেক্ট করতে চায়, এবং হেলথের উপরে তাদের বাজেট খুবই কম, ড্যাম কেয়ার ভাব, বাজেট খুবই কম, এবং হেলথ ইনফ্রাস্ট্রাকচার খুবই খারাপ অবস্থা। জি, Andre, indeed it's an economic earthquake. The Brazilian tourism and hospitality sector could face losses for up to $675 million. The currency has lost more than a quarter of its dollar value. Stocks on the Sao Paulo exchange lost almost half of their value. Foreign currency bonds lose 30 to 40 cents on the dollar, loss of 30 to 40 cents on the dollar. More than 500 solar companies in Brazil to assess the economic impact of COVID-19 pandemic. GDP will decrease by 2.3%. Unemployment increased severely. So has the COVID-19 pandemic caused a great crisis in the Brazilian economy? Oh yes, absolutely, Ziller. Actually, the Brazilian economy wasn't doing that well even before the pandemic, but obviously, as you pointed out, the impact of the pandemic will be very significant, and we have reason to expect a very deep recession, if not a depression, in terms both of the indicators that you cited, and and the prospects for recovery in the short term and medium long term. The one prospect, the one sector that might start to recover more quickly than others is commodities, which is a sector that we are strong in and in which we rely for most of our exports. Because China is recovering quicker than other countries. It has gone through the first wave of the pandemic, and it is likely to resume its economic activity. So the exports of iron ore, of soybeans, might expect some quicker recovery. But as you pointed out, the tourism industry, the airline industry, and others, and even services and wholesale are going to be indeed very much impacted. The unemployment rate was already high before the pandemic, and now it is likely to increase considerably as well. Since China, Europe and the US are Brazil's largest export markets, do you think the COVID-19 situation affects the Brazilian international trade severely? Yes, absolutely, and it has. Like I said, the recovery of China is good news. If in fact it is sustained, then it should boost our exports. China is our main commercial partner. But as you know, the US is severely impacted. Actually, it's the country in absolute terms that's most impacted by the pandemic, and this will affect exports. The fact that our exchange rate has been severely depreciated, as you also pointed out, actually a lot more than other countries, emerging countries, with regard to their rates, this might also help the exports. That might be good news, again, particularly for commodities.
But we'll have to see. There's still a lot of uncertainties. As you know, this is a crisis unlike all others, certainly very different from 2008. It is caused by an exogenous factor, which is the pandemic, and the economic prospects cannot really be known or taken care of until we solve the health issue. ডক্টর ইকবাল হাসান মাহমুদ, একটু আপনি বলবেন যে আমরা দেখছি যে আমাদের চিকিৎসকরা, আমাদের স্বাস্থ্য খাতের যে সেবা স্বাস্থ্যকর্মী যারা আছেন, তারা খুব দ্রুত আক্রান্ত হয়ে যাচ্ছেন, এবং সো সামনের পরিস্থিতি যদি একটু খারাপের দিকে যায়, এটা কিভাবে মোকাবেলা করা হবে? কোনো ইউনিটে আমি দেখলাম যে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হসপিটালের গাইনি ইউনিট বন্ধ করে দিতে হয়েছে, একটি হসপিটালের দেখলাম আমি যে আপনার আইসিইউ বন্ধ করে দিতে হয়েছে, অনেকগুলো হসপিটালে আইসিইউ বন্ধ করা হয়েছে। এই পরিস্থিতির মোকাবেলা আসলে কিভাবে করব আমরা? আমি আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে প্রথম প্রশ্নটির সঙ্গে একটু সম্পৃক্ত করতে চাই। সেটা হচ্ছে যে বাংলাদেশ কিন্তু আরো ভালো অবস্থানে থাকতো, কিন্তু কয়েকটি ঘটনা, বিশেষ করে ময়মনসিংহ থেকে যে হারে লোক ঢাকায় আসছিল বেতনের দাবিতে, যে গার্মেন্টস শ্রমিকরা গার্মেন্টস খুলে দেওয়ার জন্য এবং তাদের বকেয়া বেতন, এবং মাঝে মাঝে ব্যারিকেড দিয়ে রাস্তা অবরোধ করে রাখছে এখন পর্যন্ত। এটা যদি ওই দিনে এই যে ইনফ্লোটা যদি না হতো, তাহলে কিন্তু এখন দেখছেন ঢাকা এবং ঢাকা বিভাগেই কিন্তু আক্রান্তের সংখ্যা বেশি। সেই রোগীগুলো সব ঢাকায় এসেছে, ঢাকায় আসাতে অনেক এরকম কোভিড-19 মানে সঙ্গে করে নিয়ে এসছে, এক নম্বর কথা। এবং এটা কার গাফিলতির জন্য হয়েছে সেটা কিন্তু পরে পোস্টমর্টম একটা তো হবেই অবশ্যই। আর দ্বিতীয়ত যে ব্রাহ্মণবাড়িয়ার যে ঘটনাটা ঘটলো, সে লক্ষ লক্ষ লোক যে জানাজায় অংশ নিল, সেটাও যদি না ঘটতো, প্রশাসন যদি খুবই স্ট্রিক্ট থাকতো, তাহলে কিন্তু আজকে এটার আফটার এফেক্ট কয়েকদিন পরে দেখবেন যে আরো অনেক লোক আক্রান্ত হয়ে গেছে। এগুলো দুইটা না তো কিন্তু আরো ভালো অবস্থায় থাকতাম। এখন আপনার এখনকার যে প্রশ্ন, এখন মানে বাংলাদেশে বেশ প্রায় 150-র উপরে ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী কিন্তু আক্রান্ত হয়েছে এবং প্রতিদিনই আক্রান্ত হচ্ছে। এবং এরকমভাবে যদি আক্রান্ত হতে থাকে, তাহলে তো একটা পর্যায়ে আসবে যে ডাক্তারই খুঁজে পাওয়া যাবে না। সেই ডাক্তারের তো জীবন আছে, ডাক্তারের সংসার আছে, ডাক্তাররা তো মানে শুধু ডক্টরই তো না, মানে স্বাস্থ্যকর্মীর কথা বলছি, সমস্ত একেবারে ঝাড়ুদার পর্যন্ত সবাই তো স্বাস্থ্যকর্মী। এখন ওরা যদি সবাই আমরা আক্রান্ত হয়ে থাকি, আমরা তো ফ্রন্টিয়ার ফাইটার, আমরা যদি আক্রান্ত হয়ে যাই তাহলে তো চিকিৎসা আর দেওয়ার কোনো উপায় থাকবে না। এখন মানে এদের কারণ হচ্ছে যে দেখেন অনেকের তথ্য গোপন করছে। এই তথ্য গোপনটা হচ্ছে আমি যে হসপিটালে আছি সেখানে মানে তথ্য গোপন করাতে কিন্তু মানে পুরা রোগীরা পালিয়ে যদিও ধরা পড়েছে। এরকম অনেক হসপিটালে হচ্ছে যে ডায়ালাইসিস করতে গিয়েছে, তথ্য গোপন করেছে, বা অপারেশন করার আগে আমরা আগে দেখতাম যে তার ডেঙ্গি আছে কিনা, এখন কিন্তু দেখা হয় তার কোভিড আছে কিনা। কোভিড যদি না থাকে তাহলে তার অপারেশন করা হয়। এখন মানে যে সুরক্ষিত রাখার যে এখন বাংলাদেশে নানা কারণে যাদের অপারেশন করা দরকার, সব রোগীর কি আপনি কোভিড টেস্ট করতে পাচ্ছেন বা আপনার সেই ফ্যাসিলিটি আছে? কোভিড টেস্ট যদি আপনি মানে র্যাপিড টেস্টটা করেন তাহলে তো খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায়। যদিও র্যাপিড টেস্টটা মানে 15 দিন পরে 100% মানে রেজাল্ট দিচ্ছে, এটা হলো ইমিউনিটি শো করছে, অ্যান্টিবডি কতটুকু। কিন্তু তাৎক্ষণিক যে রেজাল্টটা পেতে গেলে পিসিআর এর উপর নির্ভর করতে হচ্ছে, পিসিআর তাৎক্ষণিক রেজাল্ট দিচ্ছে না। কিন্তু এমার্জেন্সি অপারেশনগুলো এটা খুব সমস্যা হয়ে গেছে। একটা ইন্টারসেপশন নিয়ে বা অ্যাকিউট অ্যাপেন্ডিসাইটিস নিয়ে এসছে, তাকে তো এক্ষুনি অপারেশন করতে হবে। এখন সার্জনরাও ভয় পাচ্ছে যে কিভাবে। আর মানে সুরক্ষিত রাখার জন্য যেসব ব্যবস্থা নেওয়া উচিত ছিল, পিপি নিয়ে তো আপনি যদি প্রশ্ন করেন, পিপি নিয়ে অনেক কথা হচ্ছে, যে পিপি দেওয়ার কথা ছিল সেই পিপি দেওয়া হচ্ছে না। যে N95 মাস্ক, যেটা আমাদের ইউজ করতেই হবে রোগী দেখার সময়, সেটাকে না দিয়ে অন্য 2 নম্বরে সেই N95 মাস্ক দেওয়া হচ্ছে। তার মধ্যে একটা ফিল্টার থাকে, ফিল্টারটার মধ্যে একটা সিলিকন দিয়ে ওই ফিল্টার করা হয়, কিন্তু ওই সিলিকনই নেই। সেই ফিল্টার করবে কি? সরাসরি আরো বিপজ্জনক যে জীবাণুগুলো সহজেই সেই চিকিৎসকের মানে নাক দিয়ে শ্বাসনালীতে ঢুকছে, যেগুলো গাউন দেওয়া হচ্ছে সেগুলো ভাইরাস প্রোটেক্ট করছে না। সুতরাং এরা তো সুরক্ষিত না। আমাদের তো সুরক্ষিত রাখার সুরক্ষার কোনো ব্যবস্থাই নাই আসলে, সুরক্ষার কোনো ব্যবস্থাই নেই।
সেই এবং পিপি যেটা এখানে তো এখন পিপি তৈরির একটা ধুম পড়েছে বাংলাদেশে, হ্যাঁ সেটি এবং একটাও সাইন্টিফিক্যালি মানে বায়োসেফটি নিয়ে যারা কাজ করছে তারা বলছে যে এইসব পিপি দিয়ে কোনোদিনই ভাইরাসকে ঠেকানো যাবে না। সুতরাং পিপি অরিজিনাল পিপি হতে হবে, পিপি ছাড়া তো কিভাবে কাজ করবে। অবশ্য পিপির ঘাটতি সব জায়গায়, লন্ডনেও মানে যুক্তরাজ্যেও কিন্তু ঘাটতি আছে, পিপির সংকট, ওরা বলছে রিইউজ করতে, যদি রিইউজ করাটা ঠিক নয়। ডক্টর মোহাম্মদ মজিদ, আপনি আমাদেরকে একটু বলবেন, আমি জানি যে আপনি বাংলাদেশের স্বাস্থ্য খাতের সঙ্গেও কম বেশি পরোক্ষভাবে যুক্ত আছেন, চিকিৎসা খাতের সঙ্গে বিশেষ করে, এবং আপনি অর্থনীতিতে জাতীয় রাজস্ব বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান হিসেবে আমরা নিয়মিতই আপনার সঙ্গে আলোচনা করি। সো এই স্বাস্থ্য এবং অর্থনীতি, এই দুই ঝুঁকির কথা বিবেচনা করলে বাংলাদেশ আজকে কোথায় দাঁড়িয়ে আছে বলে মনে করেন আপনি? ধন্যবাদ। বাংলাদেশ আসলে স্বাস্থ্য খাতের এই যে আক্রমণটি করোনার, সেটি আসলে আমাদের অর্থনীতিতেই বেশি অভিঘাত ফেলছে বা ফেলবে। কেননা আমাদের জনবহুল দেশ এবং আমাদের অর্থনীতি বহির্মুখী, আমাদের রপ্তানির উপরে, আমাদের জনশক্তি রপ্তানির উপরে, আমাদের বিদেশি সাহিত্যের উপরে এবং বৈদেশিক বিনিয়োগের উপরেই মূলত আমাদের অর্থনীতির অগ্রযাত্রা। যেহেতু করোনা ভাইরাস সারা বিশ্বকে একই সাথে আক্রমণ করেছে, সেহেতু আমাদের ওই রপ্তানির বাজার কিংবা আমাদের জনশক্তির আয়ের উৎস এবং বিদেশি সাহিত্য সবকিছু পাওয়াটাই কঠিন চ্যালেঞ্জের মধ্যে পড়ে যাচ্ছে। এবং যেহেতু আমাদের জনবহুল একটি দেশ এবং যেহেতু আমরা একটি উন্নয়নশীল অর্থনীতির পথে ওঠার পথে আছি, ঠিক সেই সময় এই স্বাস্থ্য খাতের এই যে বিপর্যয়টি, এটি মূলত আমাদের জনসংখ্যার উপরে, আমাদের জনশক্তির উপরে, আমাদের বৈদেশিক সাহিত্যের, বৈদেশিক বাণিজ্যের উপরেই আসলে সরাসরি আঘাত ফেলছে। ফলে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি, সারা বিশ্বে বিশ্বায়ন যে কনসেপ্টটি ছিল এবং পারস্পরিক সহযোগিতার যে বিষয়টি ছিল, সেটি এখন নানান ধরনের সীমাবদ্ধতার বা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। যার জন্যেই এখন আমাদের প্রথম সমস্যা হচ্ছে যে আমাদের জনসংখ্যাকে, জনগণকে একটা কর্মক্ষম রাখা, তাদেরকে টিকিয়ে রাখা, সেখানেই আমাদেরকে এখন বেশি বিনিয়োগ করতে হচ্ছে, তাদেরকে সাহায্য দিয়ে বাঁচিয়ে রাখতে হচ্ছে। কেননা করোনা পরবর্তীকালে আমাদের যদি সারা বিশ্বে যে রিসেশন হবে, আমাদের অর্থনীতিতেও তার একটা অবশ্যই প্রভাব পড়বে। এবং সেটার ফলে তখন টিকে থাকতে গেলে আমাদের যে জনশক্তি এবং আমাদের যে প্রাকৃতিক যে সম্পদ, কৃষি খাত, এই দুটো খাতের উপরেই আমাদের বেশি নজর দিতে হবে। এবং এখানে এখানে জি কিছু জি। স্টিমুলাস প্যাকেজ ঘোষণা করা হয়েছে সরকারের দিক থেকে, প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি। সো আপনি কি মনে করেন যে এই সংকট মোকাবেলার জন্য সেটি কতটা কার্যকর হবে বা কতটা যথেষ্ট বলে মনে হয় আপনার কাছে? এটা যে সুচিন্তিত ভাবে করা হয়েছে এটা ঠিক আছে, কিন্তু এটার বন্টন এবং এটার প্রকৃত ব্যবহারের ক্ষেত্রে দেখা যাবে যে যদি ঠিক মতন এটা বাস্তবায়ন করা না যায়, অর্থাৎ ডিস্ট্রিবিউশন, যেমন প্রথম পয়েন্টই হচ্ছে যে স্টিমুলাস প্যাকেজ যেটা দেওয়া হলো, সেই টাকাটা কোত্থেকে আসবে? সেটা তো সংগ্রহ করতে হবে বাইরে থেকে, অথবা নিজেদের মধ্যে অর্থনৈতিক কৃচ্ছ্রতা সাধন বা অন্যান্য অ্যারেঞ্জমেন্ট করে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনায় বিশেষ ধরনের ব্যবস্থা গ্রহণ করে এটা আনতে হবে। যদি টাকা সরবরাহই করা না যায়, অথবা টাকা সরবরাহ করলেই যদি আমাদের ডোমেস্টিক মার্কেট যদি কার্যকর না থাকে, আমাদের ডোমেস্টিক অর্থনীতি যদি চলনশীল না থাকে, তাহলে কিন্তু এই স্টিমুলাস প্যাকেজ এটা কার্যকর হবে না। সেই জন্যই আমাদের প্রথম বিষয়টাই হবে যে আমাদের অর্থনীতিকে, ডোমেস্টিক অর্থনীতিকে সচল রাখতে হবে। এই সচল রাখতে গেলে বাজার সৃষ্টি এবং সেখানে সকলকে কর্মক্ষম এবং সকলকে সেখানে রেসপন্ড করবার মতন পজিশনে রাখতে হবে। সুতরাং যতটা না আমি করোনার আক্রমণের দ্বারা আমার যে শারীরিক যে ক্ষতি হবে, মানুষের যে সংখ্যাগত মৃত্যুর যে ক্ষতি হবে, তার চাইতে বেশি ক্ষতি হবে যে আসন্ন যে দুর্ভিক্ষ, আসন্ন যে আপনার অর্থনৈতিক যে মন্দা, সেখানে টিকে থাকার মতো সে সক্ষম থাকছে কিনা। এই জন্য আপনি লক্ষ্য করবেন আমাদের যে প্যাকেজ, সেটা প্যাকেজে আমরা দেখতে পাচ্ছি যে বড় খাতের বৃহত্তরদেরকে 30,000 কোটি টাকা দেওয়া হচ্ছে, আর মিডিয়াম এবং স্মল স্কেলদের দেওয়া হচ্ছে 20,000 কোটি টাকা। এখানে রেশিওটা উল্টো হওয়া উচিত ছিল, কেননা আমাদের অর্থনীতিতে এই ইনফর্মাল সেক্টরই হচ্ছে সবচেয়ে বেশি এবং ভালনারেবল, এবং তারা যদি ঠিক থাকে তাহলেই এরা অর্থনীতিকে টেনে নিয়ে যেতে পারবে। তো সুতরাং এখানে অর্থের সংস্থান করা
এবং সেই অর্থ যাতে পেয়ে তারা ভবিষ্যতেরই হবে। আরেকটা হচ্ছে যে আমাদের যে জনসংখ্যা আছে সেই জনসংখ্যাকে আসলে স্কিল করতে হবে, আরো বেশি স্কিল করলে পর তাহলে তাদের বিদেশে যাওয়ার ব্যাপারে শুরু করে। এখন যেভাবে আমাদের বিদেশে আমরা রপ্তানি করে থাকি জনশক্তি, তার থেকে সেই দিন কিন্তু আর থাকবে না, সেই দিন থাকবে না, তাদেরকে ফিরে আসতে হচ্ছে। তাদেরকে স্কিলড হয়ে ফিরে যাওয়ার যদি ব্যবস্থা করতে পারি তাহলেই আমরা টিকে থাকতে পারবো। জি মিস্টার এবং একই সাথে স্কিলের মুখ্য নিজের দেশেও লাগবে। Mr. Andre, the Economist reported COVID-19 will sicken Latin America's weak economies. What is your opinion regarding this statement? I'm sorry, could you repeat the statement? COVID-19 will sicken Latin America's weak economies, the economist said. So the statement is that the epidemic will hit Latin American weak economies. Is that? COVID-19 will sicken Latin America's weak economies. So reported Will by sit in the economies. yeah. Okay, well, yes, like I said, Latin America is a latecomer, and it had a head start in preparation because it saw it coming. But still, these are relatively poor economies, and so they have lower capacity to respond than, for instance, Europe or the United States, or even some of the Asian economies, China, Japan, and Korea. So far, the pandemic has hit the hardest the developed world, but when it starts to reach the developing world, and among the developing regions, Latin America should be the first, then we do face the risk of a devastation. Ecuador, for instance, has been one of the most impacted countries because it had a very large diaspora in Spain. And as you know, Spain was also one of the most impacted countries in Europe, and this diaspora traveling home, going back to Ecuador, took the virus with them and contaminated a large portion of the population of Guayaquil, to the extent that they had no burial sites for all the dead, and with the risk of infection, a lot of the dead bodies were left in the streets. But this is one extreme situation, but it can happen. Peru is also, in relative terms, the most impacted country. It is the second to Brazil. Brazil has the largest absolute numbers in terms of incidence, but again, it is the largest country that has the largest population. And so, to a certain extent, that is to be expected. The issue is how can we deal with it? And and if you think even beyond Latin America, the situation in Africa tends to be a lot more dire. You have 10 African countries that don't even have ventilators. A handful of others have very few ventilators. They have fewer ventilators than ministries, for instance. And so we will rely to a large extent on international cooperation if we want to address this pandemic in the best possible way and minimize the number of deaths, not to mention the economic impact. Unfortunately, this cooperation has not been forthcoming, but we do hope that it will increase in the future. Though Brazil's economy has been stagnant for most of the decade, but Brazil's president has tried to downplay the threat from coronavirus. Will it compel poor Brazilians to pay the high price? Yeah, I think so. At least there's a large risk that we will pay a high price for this. Fortunately, the governors have provided leadership, and also other political institutions, the Congress and and even the Supreme Court have tried to put some policies in place that are more in line with what the World Health Organization is recommending and with what other countries are doing. But sure, the president has denied the gravity of the pandemic for considerable time, which also led us to waste time, and and could have also encouraged a lot of people to violate the quarantine. And you're right, we had a recession starting in 2014. We had a very slow recovery from that recession. And when we were starting this recovery, now we're hit by the pandemic. So sure, from that point of view, we are likely to pay a very high price, yes. ডক্টর ইকবাল হাসান মাহমুদ একটু বলবেন যে আমরা দেখছি যে বৃষ্টি শুরু হয়েছে, গরম পড়তে শুরু করছে,
সো এটি আসলে কোভিড-19 থেকে পরিত্রাণে কোনো সহায়তা করবে কিনা এই পরিস্থিতি, এটা যদিও এগুলো নিয়ে নানা রকমের কথাবার্তা অনেক আছে। অনেক মানে আরেকটা প্রশ্ন যে কন্ট্রাডিক্টরি। ওয়েদারটা এত চেঞ্জ হওয়ার কারণে মানুষের মধ্যে কিন্তু স্বাভাবিকভাবে এখন জ্বর কাশি এগুলো কিন্তু এটা সেটি কম বেশি সবারই আছে, কারো কারো শ্বাসকষ্ট। তো একজন চিকিৎসক হিসেবে আপনি কি মনে করেন যে এই জায়গায় কি করণীয় উচিত? এই সময়টিতে এমনি কিন্তু বিভিন্ন ধরনের ইনফ্লুয়েঞ্জা বলুন বা বিভিন্ন ধরনের ভাইরাল ইনফেকশন হয়ে থাকে, জ্বর, গলা ব্যথা, সর্দি লেগেই থাকে। আপনার বিভিন্ন ধরনের ভাইরাস আছে, এই ধরনের ভাইরাল ইনফেকশন এই সময়টা খুব খুব কমন। কিন্তু এখন সমস্যা হয়ে গেছে, একটু গলা ব্যথা করলে, একটু হাঁচি দিলে মানুষ করোনা আতঙ্কে ভোগে, এই বুঝে করোনা হয়ে গেল। কিন্তু তা তো না, আসলে করোনাও তো একটা একটা ইনফ্লুয়েঞ্জা, এটাকে বলে ডোনাল্ড ট্রাম্পের ভাষায় চাইনিজ ইনফ্লুয়েঞ্জা। তো এটা এটা হলো এই সময়টা তো এরকম হবেই। কিন্তু আপনি যেটা মানে বললেন, এই তারপরও মানুষ চায় যে আমি করোনা মুক্ত আছি কিনা একটু পরীক্ষা করে দেখি। পরীক্ষা করে দেখতে তো অসুবিধা নেই। এখন আমি একটু অন্য প্রসঙ্গে দিল্লির মানুষের আসতে চাই, আপনি যদি আমাকে অ্যালাউ করেন, যে আমাদের দেশে আমরা কতদিন 5 তারিখ পর্যন্ত আমরা লকডাউন, সোকল লকডাউন, আমরা তো লকডাউন বলি না, আমরা সাধারণ ছুটি বলেছি। তো এই সাধারণ ছুটির মধ্যে কতদিন আর আপনি বাড়াবেন? কিন্তু আমরা এখনো লক্ষ্য করলে দেখবেন যে ইয়াঙ্গার জেনারেশন, কিন্তু আগে বলা হতো যে বয়স্ক লোকেরা বেশি তাদের আক্রান্ত হবে এই সময় বাইরে গেলে, এই বিভিন্ন রকমের সমস্যা হয়ে যাবে, ইয়াংদের মধ্যে বেশি। আমরা একটা ছোটবেলায় একটা কবিতা পড়তাম, আপনার মনে আছে, থাকবো না তো বদ্ধ ঘরে, দেখবো একবার জগৎটাকে। তো এখন এদেরকে বদ্ধ ঘরে রাখতে হবে, কিন্তু কতদিন রাখবেন? তারপরে তো একটা সময় খুলে দিতে হবে। আমেরিকারও বিভিন্ন অঙ্গরাজ্য খুলে দিচ্ছে, তো সেখানে সোশ্যাল ডিস্টেন্সটা অবশ্যই মেনটেন করতে হবে, যে 3 ফুট দূরে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে সেটি আমি আসছি, খুলে দিয়ে 18 কোটি লোকের দেশে কিন্তু মাস্ক সবারই পরতে হবে। গত অনুষ্ঠানটা আমরা বলেছিলাম যে রোগীও পড়বে, এবং মানে আমাদেরও যারা রোগী না তাদেরও মাস্ক ব্যবহার করতে হবে। আর আপনার প্রথম প্রশ্ন ছিল যে এই সময়টা যে বৃষ্টি হচ্ছে, তাপমাত্রার ভেরিয়েশন হচ্ছে, আসলে এখন এটা খুবই কন্ট্রাডিক্টরি। তো আমি প্রথম থেকেই বলে আসছি, এখনও বলছি যে হিউমিডিটি এবং তাপমাত্রা যদি একসঙ্গে বাড়তে থাকে, তখন করোনা ভাইরাসটা না মরলেও অনেকটা নিষ্ক্রিয় হয়ে যায়। সুতরাং এটা একটা বাংলাদেশের না, তো বাংলাদেশে ইটালির মতো হয়ে যেত, যেই জনসংখ্যা, যদি এই হারে যদি যদি করোনা বৃদ্ধি পেত, তাহলে তো লাশের বন্যা বসে যেত। কিন্তু আর মাননীয় প্রধানমন্ত্রী এখানে অবশ্য খুব অ্যাক্টিভ রোল প্লে করছেন, প্রত্যেকটা নিজে দেখিয়ে দিচ্ছেন কিভাবে সর্দি দিলে কিভাবে হ্যান্ডকারচিপ ব্যবহার করতে হবে, কিভাবে আপনার গরম পানি খেতে হবে, কিভাবে বিভিন্ন উপদেশ কিন্তু তিনি নিজেই দিচ্ছেন। সুতরাং এগুলো কিন্তু আমাদের মেনে চলতে হবে। আর এই তাপমাত্রা নিয়ে অনেক কন্ট্রাডিক্টরি কথা আছে। তো বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টি কিন্তু আরেকটা নতুন সমস্যা নিয়ে আসছে, সেটা হচ্ছে ডেঙ্গু। ডেঙ্গু কিন্তু অলরেডি হওয়া শুরু হয়ে গেছে। এখন ডেঙ্গু এবং করোনা, আমরা দুইটাকে যদি একসঙ্গে মোকাবেলা করার মতো দক্ষতা বা আমাদের চিকিৎসা কর্মী আমাদের কিন্তু নেই, কারণ এটা খুবই ভয়ঙ্কর অবস্থা হয়ে যাবে। সুতরাং ডেঙ্গুর ব্যাপারেও যে সিটি কর্পোরেশন এখন থেকে ব্যাপক তৎপর হতে হবে যাতে ডেঙ্গু না হয়, কারণ এটা তো আমরা দৃশ্যমান একটা শক্তি, ডেঙ্গু এডিস মশা, কিন্তু করোনা তো অদৃশ্যমান শক্তি, অদৃশ্যমান একটা শক্তির সঙ্গে আমরা যুদ্ধ করছি করোনা। কিন্তু ডেঙ্গু এডিস মশা সেটা তো আমরা দেখছি, সেটা মারা তো আমাদের জন্য কঠিন নয় যদি আমরা আন্তরিক হই। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আমরা স্টিমুলাস প্যাকেজ নিয়ে কথা বলছিলাম, এবং প্রশ্ন হচ্ছে যে এই প্যাকেজের অর্থ কোত্থেকে আসবে, এবং ডিস্ট্রিবিউশন, মনিটরিং এগুলো নিয়ে কথা হচ্ছিল, এবং এই প্রশ্নটা আছে যে এই অর্থের একটা বড় অংশই যাবে ব্যাংকিং সেক্টরের মধ্য দিয়ে মাধ্যমে। তো ব্যাংকিং সেক্টরের যে অবস্থা, তারা আসলে ঠিকঠাক মতো এটি ম্যানেজ করতে পারবে কিনা, সেটি একটি বড় প্রশ্ন। একটু বলবেন আপনি কি? জি, এই প্রশ্ন থেকেই তো প্রশ্ন, যে আশা করা হয়েছে বা যেভাবে প্যাকেজটা ঘোষণা করা হয়েছে যে ব্যাংকই টাকাগুলো দেবে, এবং এই সুদের ভিতরে সরকারের পার্টিসিপেশন হচ্ছে যে কিছু সুদের আর কমিয়ে দেওয়ার বিষয়টা। এখন প্রশ্ন হচ্ছে যে ব্যাংক কোত্থেকে টাকা পাবে? ব্যাংকের তো এমনিতেই তার যে ঋণ খেলাপি এবং আর অন্যান্য পজিশন, সুতরাং ব্যাংকে সরকারের টাকা এনে জোগাড় করে দিতে হবে। একটা প্যাকেজ, একটা পয়েন্ট হয়তো করে তাদের এসএলআর চেঞ্জ করে দিয়েছে, বা তাদের আরো কিছু শর্ত চেঞ্জ করে দিয়ে তাদের কিছু টাকার ব্যবস্থা হয়তো এটা পদ্ধতিগত ভাবে হয়তো হবে, কিন্তু তাই বলে এই পুরো টাকা তো আসলে ব্যাংক পাবেন না। তো সেই জন্যই ওয়ার্ল্ড ব্যাংক, আইএমএফ, এডিবি এদের সাথে সরকারের খুব
ঘনিষ্ঠ যোগাযোগ আছে এবং চেষ্টা চলছে। সেখান থেকে তারা যে সমস্ত প্যাকেজ দিচ্ছেন সেগুলো আনা, এখন সেখানে কত সুদের হার, কত শর্তে সেটা আনা যাবে সেটার উপরে এটা নির্ভর করবে। জি অনেকে হয়তো এটাও বলছেন যে প্রয়োজনে নইলে টাকা ছাপিয়ে এটা দেওয়ার, কিন্তু এর সাথে আবার ইনফ্লেশনের এবং আরো অন্যান্য বিষয় আছে যেগুলো সময়ের প্রেক্ষাপটে দেখার বিষয় আছে। আমি মনে করি সামষ্টিক অর্থনীতিতে অর্থনৈতিক ব্যবস্থাপনায় শৃঙ্খলাটা মেনটেন করতে পারলেই এবং একটা আস্থার পরিবেশ সৃষ্টি করতে পারলে এই অর্থ জোগাড় করা এবং তার ব্যবহার, কেননা বন্টনের ক্ষেত্রেই এই সমস্যাটা এসে যাবে, জি যে কারা পাবেন, তারা কি ব্যবহার করবেন, এটা আসলে অর্থনীতিতে থাকবে কিনা, এই যে সংশয় সন্দেহগুলো যেগুলো থাকে সেগুলোকে দূর করে এটাকে ম্যানেজ করতে জি হবে। ধন্যবাদ আন্দ্রে। Brazilian federal government announces an emergency support package of 223 billion USD economic package, along with a total of 5 billion USD from the Workers Assistance Fund in the form of credit for micro and small companies, temporary income support to vulnerable households, cash transfers to informal and unemployed workers, advance payments of salary bonuses to low-income workers, lower taxes and import levies. Is it possible to mitigate the crisis through these initiatives, or further initiatives are required? What do you think? I think so. It is possible. The big question, though, is it sufficient? Are these initiatives enough to make particularly small and medium companies survive the pandemic and come out of it with minimally healthy conditions to go on, and thereby also preserve, obviously, employment? That is still very much in debate. But as you mentioned, Brazil has a very large portion of its workforce in the informal sector. And the people who are in the informal sector, they will be particularly hit by the pandemic, because with quarantine, they will lose basically 100% of their income. And if there is no support from the government, it is very hard to see how these people will survive the quarantine. Obviously, they will need to leave home to try to get the means for their own survival and of their families, and this will put in risk the very measures to prevent the spread of the coronavirus. So it is a very dire situation, and because the government was already trying to control its own accounts, it was still lacking in resources. This is a big blow. We're estimating that what we will spend just to go through the pandemic is everything that we would have saved from a pension reform that was very recently approved. ডক্টর ইকবাল হাসান মাহমুদ, একটু আবার আপনার কাছে আমি যাই। যদি কি মনে হয়, আপনি যেটি বলছিলেন যে লকডাউনটা কতদিন চলবে, কিন্তু প্রশ্ন হচ্ছে কতদিন রাখা উচিত, সেটি আমি বলছিলাম যে লকডাউন স্বাস্থ্যের বিবেচনায়, মৃত্যু ঝুঁকির বিবেচনায় আপনি কি মনে করেন? আমরা তো 5 তারিখ পর্যন্ত আমাদের মানে এখন পর্যন্ত বাড়ানো হয়েছে। আমি মনে করি আপনি লক্ষ্য করবেন যে এটা কিন্তু সারা দেশে স্প্রেড করতে সেটি আমি কমিউনিটি ট্রান্সমিশন শুরু হয়ে গেছে এবং স্টেজ 4-এ আমরা অলরেডি চলে গেছি। তো মে মাসটা পুরোটাই আমার মনে হয় আলটিমেটলি লকডাউনে থাকতে হবে, কোনো উপায় নেই। যদিও আমাদের প্রতিদিন, আমি মজিদ সাহেব আরো ভালো বলতে পারবেন, যে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ওরা গবেষণা করেছে 3,300 কোটি টাকা প্রতিদিন লস হচ্ছে। আমাদের মতো গরিব দেশের এই লস বিয়ার করা খুব কঠিন। তারপর আমাদের মানতে হবে, এটাকে মেনে নিতে হবে, কারণ এইভাবে যদি করোনা বিস্তার ঘটতে থাকে যেভাবে বাড়ছে, এবং আমরা যদি এখনই এটাকে যে চেইন অফ ট্রান্সমিশনটাকে কাট না করি, এবং কাট করার একটা রাস্তায় ঘরে থাকা, এবং ঘরে থাকা লকডাউনের মাধ্যমে স্ট্রিক্টলি লকডাউন করতে হবে। এখন লকডাউন তো করতেই হবে, সবচেয়ে বড় এখন প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে টেস্টিং। যত বেশি টেস্ট করবেন তত বেশি রোগী ধরা পড়বে, এবং সেই রোগীদের চিকিৎসা দিয়ে চেইন অফ ট্রান্সমিশনটাকে কাট করা। এখন আমাদের তো এখন এত মানে সামর্থ্য নেই যে সবার পরীক্ষা করা। এখন আমরা যদি 3টা জোনে ভাগ করে নিই, যে রেড জোন বা একেবারে হটস্পট যেগুলো আছে, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, এগুলো তো হটস্পট, কাপাসিয়া, এগুলোকে যদি হটস্পট ডিক্লেয়ার করি, তারপরে মিডিয়াম হটস্পট এবং গ্রিন জোন। এই হটস্পটে এখন ডোর টু ডোর গিয়ে যদি আমরা পরীক্ষা করতে পারতাম
টেস্ট করতে পারতাম। আর যেটা মানে সেমি হট জোন যেগুলো, সেগুলো যাদের লক্ষণ আছে সেগুলো পরীক্ষা করতাম। আর যেগুলো গ্রিন জোন সেগুলো হয়তো আমরা যদি কোনো কারো সে যদি স্বইচ্ছায় আসে তাহলে তার পরীক্ষা করতাম। তাহলে টেস্টিংটা বাড়িয়ে দিয়ে আমাদের এই রোগী শনাক্ত করে চিকিৎসা দিতে পারা যায়। আর চিকিৎসার কথা তো একটু বলতেই হবে জিল্লুর রহমান সাহেব, আমি একজন চিকিৎসক হিসেবে, যে অনেকগুলো, এক নম্বর হচ্ছে স্মোকিং যারা করছে তাদের একজন অধূমপায়ের চেয়ে ধূমপায়ের আক্রান্তের ঝুঁকিটা ঝুঁকি অনেক হচ্ছে বেশি। 14 গুণ বেশি। সুতরাং এখানে ধূমপাই অনেক আছে বাংলাদেশে, এবং ধূমপাইয়ের বেশি আক্রান্ত হচ্ছে, মৃত্যু ঝুঁকি তাদের বেশি। এখন নতুন নতুন কিছু চিকিৎসা শুরু এসছে, যেমন বলা হচ্ছে যাদের ফুসফুস আক্রান্ত হয়ে গেছে, ফুসফুসে ধরে গেছে, তাদের আলটিমেটলি তো ফুসফুসে আসে, তারপর তো একজন একটা রোগ মৃত্যুবরণ করে, ফুসফুসে এখানে রক্ত জমাট বাঁধে। সেখানে যদি আমরা ব্লাড থিনার, যেটা আমরা হার্টের রোগীদের খাওয়াই, সেটা যদি প্রতিদিন একটা করে আমরা ব্লাড থিনার দিই, ক্লোপিড্রাগল বা ইকোস্প্রিন সেটা দিই, তাহলে কিন্তু রোগী ব্লাড ক্লট হবে না এবং রোগীর মৃত্যু ঝুঁকি অনেক কমে যাবে। আমরা টার্মিনাল স্টেজে যদি স্টেরয়েড ব্যবহার করি, অনেকটা আমাদের এই ভেন্টিলেটরের প্রয়োজন হবে না, আমাদের আইসিইউর প্রয়োজন হবে না। যদি বাসায় রেখে চিকিৎসা করতে হবে এবং অক্সিজেন বাসায় দিতে হবে। অক্সিজেন স্যাচুরেশনটা যদি আমরা 90 নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু রোগীর আর মৃত্যুর ঝুঁকি অনেকটা কমে যাচ্ছে। আর যারা ডায়াবেটিস আছে, যাদের উচ্চ রক্তচাপ আছে, যাদের কিডনি ফেলিওর আছে, তারা হচ্ছে কোমরবিড, এদেরকে একেবারে স্ট্রিক্টলি বাসায় রাখতে হবে, এদেরকে বের হতে দেয়াই যাবে না। কারণ কোমরবিড হলে তো মৃত্যু ঝুঁকি অনেক বেড়ে যায়। আরেকটা যেটা লেটেস্ট শুরু হয়ে গেছে, আমরা আশা করছি আমরাও শুরু করতে পারবো, যে প্লাজমা ডিরাইভ থেরাপি। আমরা যারা সুস্থ হয়ে গেছে এমন রোগীর থেকে প্লাজমা নিব, প্লাজমার মধ্যে যেগুলো অ্যান্টিবডি ফর্ম হয়ে গেছে, সেই অ্যান্টিবডিগুলো একজন রোগীকে দিলে সে তাৎক্ষণিক অ্যান্টিবডিগুলো পেয়ে যাবে এবং সে তার ভালো হয়ে যাওয়ার খুব মানে সম্ভাবনাও বেশি এবং ভালো হয়ে যাওয়ার সময়টাও অনেক অনেক কমে যাচ্ছে। সুতরাং এগুলো নতুন নতুন চিকিৎসা চলছে। আর এমনি হাইড্রোক্সিক্লোরোকুইনের ব্যাপারে যেগুলো কথা হচ্ছে, সেগুলো এখন বলা হচ্ছে যে প্রিভেন্টিভ থেরাপি। যেই চিকিৎসা কর্মী চিকিৎসা দিবে সেই শুধু হাইড্রোক্সিক্লোরোকুইন খাবে। এমনি রোগীর বেলায় হাইড্রোক্সিক্লোরোকুইন খুব একটা ভূমিকা পালন করছে না। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, এই যে লকডাউন নিয়ে এখন কথা হচ্ছে, যেটি ডক্টর ইকবাল হাসান মাহমুদ বলছিলেন যে লকডাউনটা আসলে কতদিন মানুষকে ঘরে রাখা যাবে, মানুষের জীবিকার প্রশ্ন আছে, অর্থনীতি সচল রাখবার প্রশ্ন আছে, কিন্তু আবার লকডাউনটা ওপেন করে দিলে, যদিও লকডাউনের মধ্যে ব্যবস্থাপনায় আমাদের যথেষ্ট ত্রুটি থেকে গেছে, কিন্তু এটি ওপেন করে দিলে তো আবার ঝুঁকিটাও, স্বাস্থ্য ঝুঁকি, মৃত্যু ঝুঁকিটাও অনেক বেশি থাকছে। সো আপনি কি মনে করেন, কি করা উচিত? এটা দুইয়ের মধ্যেই সমাধানটাই আনতে হবে, দুইয়ের মধ্যেই অর্থে যে আরো বেশি দিন যদি লকডাউনের ভিতরে রাখা যায়, তাহলে ছাত্ররা বা কর্মজীবীরা তারা সবাই অতিষ্ঠ হয়ে যাচ্ছেন, কারণ তাদের প্রত্যেকের অর্থনৈতিক জীবনের উপরে, তাদের নিয়ম তান্ত্রিকতার উপরে বেশ সমস্যা এসে যাচ্ছে। সেটাও যেমন একটা দেখার বিষয়। আবার ছেড়ে দিলে পর তাদের যেখানে ডক্টর ইকবাল হাসান মাহমুদ সাহেব বলছেন, আমার মনে হয় প্লাজমা বা ওই যে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা এই পরীক্ষার দিকে গেলে পর, এই পরীক্ষা দিয়ে যদি একটা বোঝানো যেত যে যারা অনেকদিন থেকেই তারা অলরেডি অ্যান্টিবডি তারা নিজেরা ফাইট করে সুযোগ করেছেন, এইভাবে যদি ভাগ করা যেত, এবং ভাগ করতে পারলেই আমার মনে হয় উনি যেটা বলেছেন, এটা আঞ্চলিক ভিত্তিতে বা কিছু কিছু স্থানে লকডাউন রেখে বাকিদেরকে ছেড়ে দিলে, কারণ অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু না করলে পর এই অর্থনীতি কিন্তু সচলতা করতে যাবে। এবং কারণ যেহেতু আমাদের প্রান্তিক আয়ের মানুষের সংখ্যাই বেশি, ইনফরমাল সেক্টরে মানুষের সংখ্যা বেশি, এবং আমাদের যদি অর্থনীতি সচল না থাকে, সরবরাহ যদি ঠিক না থাকে, তাহলে পরবর্তীতে এই পরিস্থিতি সামাল দেওয়ার কঠিন হবে। সুতরাং এই দুইটার ভিতরে একটা সমন্বয় পদ্ধতিতে যেতে হবে, যে একটা ভাগ করে যেসব এলাকা বা যেসব বিষয়ে বা যারা থাকবে, যারা কাজ করবে, তাদের কিছু যদি প্রোটেকশনের ব্যবস্থাগুলো ঠিক করে করে দিয়ে কিছুটা যদি আস্তে আস্তে ছেড়ে দেওয়া যায়, পুরোটা সবাইকে আটকিয়ে না রেখে সেটা মনে হয় দেখা যেতে পারে। Dr. Andre, COVID-19 is going to change social order as well as the world order drastically, dramatically. Do you think the post-COVID-19 scenario will bring a drastic change in the governance system of Latin America as well as in the global governance system? Yes, I think so, though it is not clear as of yet in what direction this change will go. In terms of domestic governance, as we were talking before, I hope there is a more
investment in health systems, and that these health systems become more generous in terms of offering low cost or free access to most of its populations. And in terms of global governance, it is yet to see how the pandemic will go along. This is the quintessential public good, health, right? And so this is an issue around which all countries should cooperate, because it's the only way to address this issue. We cannot do it alone. And this would point to a strengthening of structures of global governance to further that cooperation. Yet, on the other hand, there are also forces that are pushing countries to become more self-reliant, and thereby they will tend perhaps to destroy the value chains that we see today. Meaning they will try to produce everything they need within their own borders, and this might be a setback towards globalization on the other hand, and it might lead countries to undermine multilateral institutions and to seek more bilateral and ad hoc agreements, which would be a more negative scenario in my view. And what type of challenges the government may face establishing a good governance system at post-COVID-19 period, and how it's going to affect Brazil both nationally and internationally? Well, the challenges would be, from a political standpoint, to maintain the democratic institutions working well. The system of check and balances, the division of powers between the legislative, the judiciary, and the executive, and not fall into any authoritarian traps, such as the ones we have seen in other countries and in other regions of the world. And this is, from a political standpoint, in my view, the strongest challenge. Meaning, we have to, at all costs, try to avoid collapsing. And by collapsing, I mean a situation whereby we have riots, we have pillages of supermarkets and other stores, and we lose control of the situation, and which also might lead to some kind of institutional ruptures. So far, the institutions have been doing their task, and they have been resisting well, and I hope they will in the future as well. Economically, like I said, we need to step in as a government and try to help small companies and informal workers to go through this darkest of phases and the hardest of times. Because if they don't survive, the companies, recession will be a lot deeper and a lot longer than it will otherwise. And this means spending. We need to spend now and not look towards what the deficit will look like in the future. Later on, obviously, we're going to pay a price. But if we don't spend now, this price will be a lot higher in the future. ডক্টর ইকবাল হাসান মাহমুদ, কোনো পরামর্শ নাগরিকদের জন্য আপনার দিক থেকে, মানে কমনার্সদের জন্য, আমাদের মতো যারা? সেই পরামর্শ হচ্ছে আমাদের মজিদ সাহেবের একটা কথা সূত্র ধরে বলি যে এইভাবে তো অনির্দিষ্টকালের জন্য আমরা দেশকে অচল রাখতে পারবো না, পৃথিবীকে অচল রাখতে পারবো না, একটা সময় তো খুলে দিতে হবে। সেই জন্য আমি গ্রিন জোনটার কথা বলেছিলাম, যে গ্রিন জোন যেগুলো আছে সেগুলোতে যদি আমরা একটু রিল্যাক্স, মানে ওদের সুযোগ দেই চলাচলের এবং ব্যবসা ওখানে হয়, তাহলে অনেকটা আমাদের ইকোনমিক অবস্থাটা একটু ভালো হবে। সারা পৃথিবীর অনেকগুলো বীজ খুলে দেওয়া হয়েছে, অনেকগুলো অঙ্গরাজ্য আমেরিকা খুলতে যাচ্ছে। আরেকটা কথা হচ্ছে, আমার ওই কথা চিকিৎসার কথার পরিপ্রেক্ষিতে বলতে চাই, সমর্থনে বলতে চাই, যে আমাদের যে বরিস জনসন, যে ব্রিটেনের প্রধানমন্ত্রী, তিনি কিন্তু আইসিইউতে রাখা হয়েছিল, কিন্তু যে ব্লাড থিনার দিয়ে, শুধু অক্সিজেন দিয়ে এবং স্টেরয়েড দিয়ে তাকে ভালো করে দেওয়া হয়েছে। তার কোনো ভেন্টিলেটরও লাগে নেই, যদিও তার অবস্থা খুবই খারাপ ছিল, ভেন্টিলেটর লাগে নেই, আইসিইউতে মানে ইনটিউবেশন করতে হয়নি তাকে, সে ভালো হয়ে বাসায় ফিরে এসছেন উনি। আর আমাদের কমন এই হচ্ছে যে আমরা এখন সারা বিশ্ব ভ্যাকসিনের দিকে তাকিয়ে আছি, কবে আসবে আমাদের সেই আকাঙ্ক্ষিত ভ্যাকসিন। তো আমাদের আজকে বৃহস্পতিবার, মানে ওদের বৃহস্পতিবার ইংল্যান্ডের, যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ইম্পেরিয়াল কলেজ দুজন মিলে তারা ভ্যাকসিন আজকে প্রয়োগ করে তার প্রতিবেদন 1 মাসের মধ্যে আসলে তারা দাবি করছে যে সেপ্টেম্বর নাগাদ
10 লক্ষ ভ্যাকসিন বাজারে দিতে পারবে। এটা একটা খুবই বড় আশাবাদের খবর, কারণ ভ্যাকসিন ছাড়া আর কোনো রাস্তাই নেই, কোনো প্রিভেন্টিভ থেরাপিও নেই, কিছুই নেই। কিন্তু এটা তো কয়েকটা ধাপের, আমি যদি জানি ধাপে যে 3 ধাপের ব্যাপার, ধাপগুলো পরীক্ষা ক্রস নিরীক্ষা। করে হ্যাঁ, খুবই, যেটা 18 মাস সময় লাগে, তারা দাবি করছে যে তারা খুব দ্রুতই করতে পারছে। এবং জার্মান সরকারও কিন্তু অনুমোদন চেষ্টা দিয়েছে, করছে। হ্যাঁ, একটি কোম্পানিকে, যে তোমরা খুব তাড়াতাড়ি ভ্যাকসিন বের করো। সেই ভ্যাকসিনের আশায় আমরা বসে আছি, যে ভ্যাকসিন আসবে, আমাদের পৃথিবী এখানে তো আবার আরেকটা আগের প্রশ্ন আছে যে পৃথিবীতে এর আগেও যত ধরনের প্যান্ডেমিক বা এপিডেমিক হয়েছে, ভ্যাকসিন আবিষ্কার করবার পরে সেই ভ্যাকসিন আমাদের মতো দেশগুলোতে আসতে কিন্তু অনেক সময় লেগে যায়। এবং এবার যেহেতু সবাই ভালনারেবল, মানে সবাই বড়রা, তো চাচ্ছে। তো বড়রা তাদের নিজেদের চাহিদা মিটিয়েই পরে আমাদের মতো দেশগুলো, আমাদের নিজস্ব কিছু বের করতে হবে। আমি বলছি যে ভারতও চেষ্টা সুরক্ষার করছে। ব্যবস্থাটা নিজেদের কিভাবে করা যায়। ভারত যেটা করেছে যে অল ইন্ডিয়া মেডিকেল ইনস্টিটিউট অফ ভাইরোলজি, সেখানে কিন্তু অনেক ব্যর্থতার পরে সেই ভাইরাসটিকে, জীবন্ত ভাইরাসটিকে কিন্তু মানে আলাদা করতে পেরেছে, এবং বিভিন্ন ড্রাগ তার উপরে অ্যাপ্লাই করছে। খুব অচিরেই হয়তো তারা একটা ওষুধ বের করে ফেলবে, সেটা আমাদের দেশের জন্য উপকার বয়ে নিয়ে আসবে মনে করি। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, কোনো ফাইনাল রিমার্কস? আমার বিষয় বলার যে আমরা এখন এই মুহূর্তে যে পরিবেশে আছি, এখানে আমাদের মনোবলকে ঠিক রাখতে হবে এবং আমাদের সকলকে মিলে, এখানে আমি ইনক্লুসিভনেস এর কথাটা বারবার আমি চাচ্ছি, যে এটা একটা জাতীয় ঐক্য। এই সকল ব্যাপারে যদি না প্রতিষ্ঠা হয় বা প্রতিষ্ঠা করা যায়, তাহলে পর অর্থনৈতিক প্যাকেজ দেই আর যাই দেই, সেটার উপরে একটা ঐক্যমত্য যদি সৃষ্টি না হয়, তাহলে সামনে যে ভালনারেবল দিনগুলো আসছে, সেখানে আমার থাকা খুব কঠিন হবে। তো সেই জন্যই সকলকে ঐকমত্যের ভিত্তিতেই এই সংগ্রামের ভিতরে থাকতে হবে, দৃঢ় মনোবল নিয়ে। এবং আশা করা যায় সেপ্টেম্বর বা তার আগেই আমরা এমন একটা পরিস্থিতিতে যেতে পারবো, তখন আমরা একটা একটা নিশানা পাবো বলে আমি আশা করি। সো এই ঐকমত্য প্রতিষ্ঠার ফর্মুলা কি? মানে ঐকমত্যের কথা যে আপনি বলছেন, এই ঐকমত্য কিভাবে প্রতিষ্ঠিত হবে, কে করবে? সকলকেই। আমি আমি এখানে বিষয়টা এরকম যে এই যে প্যাকেজ দেওয়া হবে, ইকোনমিক প্যাকেজ, এই প্যাকেজটা, এই টাকাটা কারা পাবে? জি, যাদের প্রয়োজন তাদের পাওয়ার কথা। সেই পাওয়ার ক্ষেত্রে যদি আমি ডিস্ট্রিবিউশনটা ঠিক না করতে পারি, তারপর আমার অর্থনীতিতে যে বন্টন বৈষম্যের যে বিষয়গুলো আছে, আমার স্থানীয় সরকারে এই যে সাহায্যগুলো বিতরণের ক্ষেত্রে যেসব সমস্যাগুলো আমরা দেখছি, সেগুলোকে মিটানোর এবং সেগুলোকে একটা সুস্থির পরিস্থিতি আনার জন্যই সকলের মধ্যেই একটা ঐকমত্য থাকতে হবে, যেটা অনেক দেশেই তারা পেরেছে। আপনার ভারতের কেরালায় দেখেন, এবং আপনি শ্রীলঙ্কায়ও দেখেন, এবং কি ভিয়েতনামে, সেসব জায়গায় কিন্তু তারা সকলে মিলে একটা আস্থাশীল পরিবেশ সৃষ্টি করেছে। এখানে পরস্পরের সমালোচনা করার বিষয় থাকবে না। বিষয়টা হবে এই যে আমরা প্রত্যেকের তরে এই যে সোশ্যাল যে ডিস্টেন্সের যে কর্মসূচিটা, সেটা দেখা যাচ্ছে যে কেউ মানলো কেউ মানলো না, অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের ভিতরে সমন্বয়ের অভাব আছে। এইসব জায়গাতে সকলকে এইটা বুঝতে দিতে হবে যে এটা আমাদের সকলের কাজ। কেউ মানবে কেউ মানবে না, কেউ শুনবে কেউ শুনবে না, এবং এটা নিয়ে যেন কোনো প্রকার আপনি দেখবেন যে রাস্তায় সবাই হাত পেতে সাহায্য নিচ্ছে, আবার ওদিকে সোশ্যাল ঠিক থাকছে না। এখানে আমাদের আগের থেকেই আমাদের তো অতীতের অনেক অভিজ্ঞতার আলোকে দুর্যোগ ত্রাণ এগুলো বিতরণের ক্ষেত্রে আমাদের ইতিমধ্যে অনেক সিস্টেম গড়ে ওঠা উচিত। আমরা ডিজিটালি অনেক এগিয়ে গেছি, আমাদের তো সকল প্রাপকের তালিকা থাকা উচিত, সেখানে সকল প্রকার সকল কেউ যেন বাদ না পড়ে। অর্থাৎ ইনক্লুসিভনেস মানে এটা ইনক্লুসিভ সকল ক্ষেত্রে হতে হবে, তাহলে পর আমরা এই ধরনের একটা চ্যালেঞ্জ। আন্দ্রে, any final remarks? Just like to express the hope that, in the aftermath of this pandemic, we address in a more sustainable and sustained way the inequalities both between countries and within countries. As you know, I come from one of the most unequal countries in the world, and the pandemic is hitting countries and peoples unequally as well. And so I just hope that the message comes through that, that either we address these inequalities, or as humanity as a whole, we'll always be under the risk of events like this. Thank you very much for having me. ডক্টর ইকবাল হাসান মাহমুদ, আমি একটা কথা দিয়ে শেষ করতে যাচ্ছি। খুব ছোট্ট, সেটা হচ্ছে যে ঘরে থাকুন, এক নম্বর কথা।
2 নম্বর কথা, সামাজিক ডিস্টেন্স, যেটা সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করুন, মাস্ক পরুন এবং হাত ধোবেন। এবং এটা কিন্তু মানতেই হবে। এবং এখানে যেটা মজিদ সাহেব বললেন যে ঐক্যমত্য, সবাইকে ঐক্যমত্য এই ব্যাপারে অবশ্যই সরকারি দল, বিরোধী দল সবাই একটা প্ল্যাটফর্মে এসে কাজ করবে, সেটি আমাদের আশা, সেটি আমাদের। প্রফেসর ডক্টর ইকবাল হাসান বড় মাহমুদ, প্রার্থী। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, ডক্টর আন্দ্রে ডি মেলো ইসুজা, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। ডক্টর আন্দ্রে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর বিং উইথ আস। দর্শক, আমরা কথা বলছিলাম কোভিড-19 বা করোনা ভাইরাস নিয়ে এবং তার প্রভাব প্রতিক্রিয়া নিয়ে। সংকট এখনও আছে এবং আমাদের মতো দেশে আরও বেশি সতর্ক হতে হবে। ভ্যাকসিন আবিষ্কৃত হচ্ছে ভেবে আমরা যেন মনে না করি যে ভ্যাকসিন আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সবার ঘরে ঘরে সেটি পৌঁছে যাবে, কারণ বিশ্বটা এভাবে আসলে চলে না এবং প্রত্যেকে তাদের নিজেদের প্রয়োজন আগে মেটাবার চেষ্টা করবেন। সেটি মাথায় রেখে একমাত্র করণীয় এই মুহূর্তে নিরাপদ দূরত্বে থাকা, একে অন্যের থেকে ঘরে থাকা এবং সরকারের যেটা করণীয় সেটা হচ্ছে যত বেশি সম্ভব পরীক্ষা করবার ব্যবস্থা গ্রহণ করা, আমাদের হাসপাতালগুলোর সক্ষমতা আরও বৃদ্ধি করা এবং লকডাউন থাকবে কি থাকবে না সেটি নিয়ে একটি সমস্যা আছে, আমাদের অর্থনীতি সচল রাখতে হবে। আবার লকডাউন আমাদের স্বাস্থ্যের নিরাপত্তার কথা, মৃত্যু ঝুঁকির কথা চিন্তা করলে লকডাউনটা রাখতে হবে, আবার অর্থনীতিও সচল রাখতে হবে। এর মধ্যে কিভাবে সমন্বয় সাধন করবে সেটি সরকার নীতি নির্ধারকরাই ভালো বুঝতে পারবেন। তবে কোনো অবস্থাতেই এই ঝুঁকিটা বাড়ানো যাবে না, কেননা আপাত দৃষ্টে আমি আমার অর্থনীতি সচল রাখবো বলে আমি সব কিছু ওপেন করে দিলাম, কিন্তু তাতে করে যে বড় ঝুঁকি তৈরি হবে সেটি কিন্তু আমরা এখন অনেকেই মনে করছেন 2-3 বছর লাগবে এই সংকট কাটিয়ে উঠতে, তখন হয়তো 10 বছরও সেই সংকট কাটিয়ে ওঠা সম্ভব না আমাদের মতো দেশের অর্থনীতির জন্য। কাজে এটি মাথায় রেখে আসলে সিদ্ধান্ত নিতে এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। এবং সব কথার মূল কথা ওই যে ঘরে থাকুন, ঘরে থাকুন এবং ঘরে থাকুন, এমন একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করি যেখানে অন্তর্ভুক্তিমূলক সমাজ হবে, রাজনৈতিক অর্থনৈতিক উন্নয়ন প্রক্রিয়ায় সবার মতামত গৃহীত হবে এবং কোভিড-19 অনেক বড় ঝুঁকি তৈরি করলে আসার কথা অনেকেই মনে করতে শুরু করেছেন যে নতুন একটা বিশ্ব ব্যবস্থায় পৃথিবী প্রবেশ করছে এবং সেই পৃথিবীতে বৈষম্য অনেক কমে আসবে, সেই পৃথিবী আরও অনেক বেশি গণতান্ত্রিক হয়ে উঠবে, আরও অনেক বেশি মানবিক হয়ে উঠবে। কাজে সেই নতুন দিনের, সেই সুদিনের প্রত্যাশা এবং সেক্ষেত্রে হয়তো পৃথিবী যদি সেরকম সমাজ, পৃথিবী, রাষ্ট্র প্রতিষ্ঠা করা যায় তাহলে হয়তো কোভিড-19কে পৃথিবী একদিন ইতিবাচকভাবেই স্মরণ করবার চেষ্টা করবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।